মায়ের মুখে শুনেছিলাম, যেদিন জন্মেছিলাম বাবা কেঁদেছিল খুব। না না, আনন্দে কাঁদেনি, কেঁদেছিল দুঃখে, মেয়ে হয়েছে বলে। আমার মুখের দিকে তাকিয়ে আফসোস করে নাকি বলেছিল, সবাই যে বলল ছেলে হবে, বদলে নেয়নি তো বাচ্চাটা। অথচ ছোট থেকে শুনে আসছি আমাকে দেখতে নাকি হুবহু আমার বাবার মতো। বাড়ির প্রথম বাচ্চারা যেমন আদর যত্ন পায়, তেমনটা আমিও পেয়েছি। ঠাকুমা খুব ভালোবাসতো, তার মেয়ে ছিল না বলে। তার উপর বংশের প্রথম সন্তান বলে কথা। সে যাই হোক, বড় হলাম, শিক্ষামনস্ক পরিবার হওয়ায় ভালো স্কুলে ভর্তি করানো হলো আমাকে। বাড়ির একমাত্র বাচ্চা হওয়ায় রোজ বুট টাই পরে স্কুল ভ্যানে চেপে স্কুলে যেতাম আমি। কিন্তু খুব বেশি দিন এটা স্থায়ী হয়নি। ঠাকুমা মারা গেল, বাড়িতে আরও ভাই বোন এলো। অমনি আমাকে ভর্তি করানো হলো প্রাইমারি স্কুলে। বুটের বদলে জুটলো চটি, আর ব্যাগের টিফিন বক্সের বদলে ঢুকলো ভাত খাওয়ার থালা। তাও লেখাপড়াতে নেহাত ভালো হওয়ায় বরাত জোরে অ্যাডমিশন টেস্ট দিয়ে চান্স পেলাম একটা ভালো স্কুলে। সে স্কুল যদিও সরকারি। তারপর একটার পর একটা ক্লাস উত্তীর্ণ হয়ে মাধ্যমিক পাশ করে গেলাম। বলা বাহুল্য, বিজ্ঞান বিভাগ পড়ার কারণ ছিল বাবার পছন্দ, আর আমিও তাড়াতাড়ি স্বাবলম্বী হতে চেয়েছিলাম। ছোট থেকেই দেখছি বাবার আগ্রহের সাথে আমার ব্যাপক মিল। সে বই পড়া হোক, রাজনীতি হোক বা ক্রিকেট ফুটবল। কিন্তু আমি আমার রেজাল্ট দিয়ে কখনোই কাউকে স্যাটিসফাইড করতে পারিনি। হয়তো সবার এক্সপেকটেশন বেশি থাকতো বলেই। যে নাম্বার পাওয়ার জন্য আমাকে লেখাপড়া না করানোর সিদ্ধান্ত নেওয়া হতো, তার থেকে অর্ধেক নাম্বার যদি ভাই পেত, তা নিয়ে বাড়িতে সেলিব্রেশন হতো। তবে ছোট থেকেই মনে মনে আমার এক ইচ্ছে ছিল, সরকারি চাকরি করার। কারণ ওই বাবা। আমি বহুবার বাবাকে দুঃখ করতে দেখেছিলাম, বহু বছর ধরে চেষ্টা করার পরেও চাকরি পেতে ব্যর্থ হওয়ার জন্য। তখন থেকেই মনে হতো ওই জিনিসটা আমাকে পেতেই হবে। এতে হয়তো তার কষ্টটা কিছুটা লাঘব হবে, এটা ভেবে খুশি হবে, আমার সন্তান তো পেরেছে। তারপর আরও উচ্চশিক্ষিত হলাম, গ্র্যাজুয়েশন, মাস্টার্স সব পড়া হলো। বলা বাহুল্য, লেখাপড়ার খরচ আমি নিজে চাকরি করে উপার্জন করেছি, পরিবারের ওপর চাপিয়ে দিইনি কখনো। কিন্তু বিবাহযোগ্য মেয়ে যে আসলে গলার কাটা, তার নিজের বাবা মায়ের আচরণে বুঝে গেলাম ভালো মতো। কথায় কথায় বিদায় করতে পারলে বাঁচি, কেটে পড়ো কিংবা আমাদের পরিবারের ব্যাপারে কথা বলার তুই কে, এসব শুনে মনে হতো এরা কি আসলেই আমার নিজের লোক। চোখে জল আসতো, আজও আসে। এই জিনিস যে ভোলার নয়। যাই হোক, অনেক বছর অপেক্ষার পর আমি একটা চাকরি পেলাম, সরকারি চাকরি। লিস্ট দেখে প্রথমেই বাবাকে ফোন করলাম খবরটা দিতে। জানি না সে সময় কতটা খুশি হয়েছিল সে। তবে পরে বলেছিল, মেয়ের চাকরিতে আর কি হবে, ছেলেটা যদি পেত তাহলে কি যে ভালো হতো। অথচ আমার শিক্ষিত পরিবার বরাবর বলে এসেছে তাদের কাছে ছেলে মেয়ের বিভেদ নেই। মনে মনে বুঝে গেলাম এই জগৎ সংসার বড়ই ভয়ঙ্কর। তারপর এক সময় আমার বিয়ে ঠিক হলো। ভাবলাম এবার ওদের মুক্তি দিয়ে দেব। কিন্তু কোথায় কি, বলে নাকি কি হলো মানুষ করে, লেখাপড়া শিখিয়ে চাকরি করিয়ে সে তো পরের বাড়িতে চলে যাবে। আমরা কি পেলাম? মা সাফ জানিয়ে দিল, আমাদের যা সম্পত্তি সব কিন্তু ভাইয়ের, একটা মাত্র ছেলে, যেটুকু আছে ও নিক। আমি হাসলাম। এসবের প্রতি কোনো কালে আমার আগ্রহ ছিল না। আমি যে লোভী নই এটা আমার জন্মদাত্রী ভালো করেই জানত। বিয়ে যতদিন এগিয়ে এলো সবার আচরণ বিচ্ছিরিভাবে বদলাতে লাগলো। নিজের বিয়ের 80% বেশি খরচ নিজে দেওয়ার পরেও বলল, বাবা সব সঞ্চয় নাকি শেষ করে ফেলবো আমি। আমি সেটুকু নিতে না চাইলে বলল, জন্ম দিয়েছে যেহেতু তাই সে দিতে বাধ্য। কিন্তু আমি জানি কারো ইচ্ছার বিরুদ্ধে কারো জিনিস নেওয়া উচিত নয়। এবার আমার দিকে আঙ্গুল উঠল একটা অদ্ভুত কারণে। আমি সরকারি চাকরি করে বলে নাকি বাবাকে খুব সমস্যায় পড়তে হচ্ছে। সবাই ভাবছে আমাদের অনেক টাকা, তাই বেশি বেশি চাঁদা চাইছে। আমাকে চাকরি দেখে নাকি সবাই বাবাকে হিংসে করছে, সেটা তার মেনে নেওয়া সম্ভব নয়। অথচ আমি তাদের পাশেই থাকতে চাইছি। হায় ঈশ্বর, এটাই বাকি ছিল, আর বলবোটাই বাকি।
তবে এটাই বলবো, নিম্ন মধ্যবিত্ত পরিবারের বিবাহযোগ্য কন্যার জ্বালা অনেক, আর সাথে যদি তাদের ভাই বা দাদা থাকে। যদিও সবার মানসিকতা সমান হয় না, আমি তাও স্বাবলম্বী, কিন্তু যারা পারেনি হতে স্বাবলম্বী তাদের কথা ভাবলে বুক কেঁপে ওঠে। কি কঠিন এই পরিস্থিতি। বিয়ের পর শাশুড়ি মাকে আমার সাথে তুলনা করতে দেখে অবাক হলাম। বিয়ের সময় তাকে আমার চেয়ে ঢের বেশি সুন্দরী লাগছিল, আর লেখাপড়া শিখলে আমার চেয়ে অনেক বেশি তিনি রোজগার করতে পারতেন। এটাও মেনে নিলাম ঘর সংসারের কাজে আমি তার তুলনায় অতি তুচ্ছ। বিয়ের একটা বছর ঠিকঠাক কাটলেও তারপর আস্তে আস্তে স্বামীকে বদলে যেতে দেখলাম। কারণ জিজ্ঞেস করলে উত্তর পেয়েছিলাম, ব্যস্ততা। তার সাথে হয়তো সাংসারিক চাপটাও যোগ করা যেত। বছর ঘোরার সাথে সাথে খাওয়া ঘুমের খোঁজ নেওয়ার মতো কথাগুলো মনে হওয়ায় সেসব শব্দ সে ছাঁটাই করে দিল আমার ক্ষেত্রে। আর 1 বছর পর মা হলাম। সব মেয়েরা ওই সময় বাপের বাড়ি যায়, আমি যাইনি। আমি জানতাম আমার মা আমাকে বাড়তি বোঝা মনে করত, তাই আর তাকে মিথ্যে কষ্ট দিইনি। কি হতো বলুন তো আমার ব্যস্ত মাকে আরো ব্যস্ত করে? সে তো 2-3 দিনে অন্তর একবার ফোন করে সময় অবধি পায় না। যাই হোক, জগৎ সংসার আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে এই কয়েক বছরে। আরো বেশ কয়েক বছর কেটে গেছে। আমি এখন 2 সন্তানের মা, 1 ছেলে 1 মেয়ে। জীবনে খারাপ সময় গেছে, কষ্ট পেয়েছি, কিন্তু কারোর সাথে তা শেয়ার করিনি। আসলে বলার মতো কোনো মানুষ তো ছিল না আমার। আমি চোখের সামনে অনেক মানুষকে বদলাতে দেখেছি, হয়তো আমার বাচ্চারাও বদলে যাবে একদিন, কিন্তু তারপরও আমি মুখে ছেলে মেয়ে দুটোই সমান এটা বলে নয়, কাজে করেই প্রমাণ দেব। আমার মেয়েকে কখনোই মেয়ে বলে হীনমন্যতায় ভুগতে দেব না। বিবাহযোগ্য হলে তাকে খোঁটা না দিয়ে তার ভবিষ্যৎ গঠনে তার সাথ দেব। আমার সাথে যা হয়েছে তা যেন আমার মেয়ের সাথে না হয়, তার দায়িত্ব তো আমারই। নেই, এর থেকেও না থাকার উপলব্ধি করাটা বড় বেশি কষ্টের। আমি সারা জীবন চেয়েছি আমাকে যারা পৃথিবীতে এনেছে ভালো থাকুক তারা, সাধ্যমতো তাদের সাথে থেকেছি আর থাকবো। আমার কর্তব্যে আমি অবিচল। আমাকে তারা পর ভাবতেই পারে, আমি তো ভাবি না। আমার মনে তাদের জন্য ভালোবাসার কমতিও নেই।